করোনার ধাক্কায় এখনও ভুগছে বিশ্ব। নতুন চেহারায় দেখা দেয়া করোনা এখন এদেশেও, তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে, কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবার শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা, সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন 982405 এই নাম্বার, এবং ফেসবুকে আপনার সমস্যার সমাধান জানতে চাইতে পারেন। সাথে আছি টুম্পা হাসান। আজ আমাদের সাথে আছেন ডক্টর রুবিনা আফরোজ, সহকারী অধ্যাপক, শিশু জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। ডক্টর রুবিনা আফরোজ, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। আজ আলোচনা শুরু করতে চাই শিশুদের বাতজ্বর বা রিউমেটিক ফিভার নামে যেটিকে আমরা চিনি, এবং হাড়ে গিটে যে ব্যথা হয় সেই বিষয়ে। বাতজ্বর বা রিউমেটিক ফিভার যেটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, 5 থেকে 15 বছরের শিশুদের মধ্যেই বেশি দেখা যায়। ডক্টর রুবিনা আফরোজ, আপনার কাছে জানতে চাইবো যে কি কারণে এই গিটে বা হাড়ের ব্যথা হয় বাচ্চাদের? ধন্যবাদ টুম্পা আপনাকে। এই করোনার মধ্যেও সাধারণ রোগের কথা তো ভুলে গেলে চলবে না। বিভিন্ন কারণে শিশুদের হাড়ে বা গিরা ব্যথা হতে পারে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বাতজ্বর। বাতজ্বর ছাড়াও যে সমস্ত কারণে শিশুদের হাড়ে ব্যথা বা পায়ে ব্যথা বা গিরা ব্যথা হয়, তার মধ্যে অত্যন্ত কমন একটি কারণ হচ্ছে গ্রোয়িং পেইন বা শিশুদের বড় হওয়া জনিত ব্যথা। আরো আছে শিশুবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। এছাড়া কখনো কখনো ভিটামিন অভাবজনিত কারণেও কিছু কিছু কারণে শিশুদের হাড়ে বা পায়ে ব্যথা হতে পারে। এছাড়া মারাত্মক কিছু রোগ খুব রেয়ার, যেমন কারো কারো বোনসের টিউবারকুলোসিস হলেও সেখান থেকে হতে পারে। কখনো কখনো দেখা যাচ্ছে কোনো ম্যালিগন্যান্সি বা লিউকেমিয়াতেও অনেক সময় বোন পেইন হতে পারে। যদি বাতজ্বর এবং শিশু বাত এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে, এই দুইটি জিনিস কি এক নাকি আলাদা? যদি আলাদা হয়ে থাকে তাহলে কোন দিক দিয়ে আলাদা? চমৎকার প্রশ্ন করেছেন টুম্পা আপনি, আপনাকে ধন্যবাদ। আমরা প্রায় শুনতে পাচ্ছি যে মারা সরাসরি এসে বলছে আমার শিশুর বাত হয়ে গেছে। এখন শিশুর বাত দুটো শব্দ আছে, একটা হচ্ছে শিশু বাত যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস নামে পরিচিত, আর একটা হচ্ছে বাত জ্বর যেটা রিউমাটিক ফিভার নামে পরিচিত। দুটো ক্ষেত্রেই শিশুরা জয়েন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করছে, কিন্তু দুটোর প্রেজেন্টেশন বা এটা একটু ভিন্ন। বাত জ্বর সাধারণত দেখা যাচ্ছে 5 থেকে 15 বছর বয়সের শিশুদের বেশি হয়, এবং এটা টনসিলাইটিস বা গলা ব্যথা থেকে সাধারণত শুরু হয়ে থাকে। স্ট্রেপ্টোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়া দিয়ে শিশুদের গলা ব্যথা হচ্ছে। গলা ব্যথার 5 থেকে 2 সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে জয়েন্ট পেইন হচ্ছে। সাধারণত বড় গিরাগুলো ফুলে যাবে এবং একটার পর একটা গিরা ধরবে। আমরা যেটাকে বলে থাকি ইংরেজিতে বা মেডিকেল ভাষায় মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, অর্থাৎ যে ব্যথাটা মাইগ্রেশন করে এবং বড় গিরা একটা থেকে একটাতে ধরে। ব্যথাটা মারাত্মক রকমের হয়, গিরা ফুলে যাবে, লাল হবে, প্রদাহ হবে, সাথে শিশুর জ্বর থাকবে। এটা একটা ক্রাইটেরিয়া। এবং এর সাথে কখনো কখনো শিশুদের হার্টে কার্ডাইটিস হতে পারে, যেটা দীর্ঘমেয়াদী হলে বা চিকিৎসা না করলে হার্টের বাল্ব নষ্ট হয়ে যেতে পারে। বাতজ্বরে বলেছি টনসিলাইটিস, হাড়ে ব্যথা, হার্টের সমস্যা বা হার্টের বাল্ব নষ্ট হয়ে যাওয়া। এছাড়া খুব রেয়ার ক্ষেত্রে বা মাঝে মধ্যে দেখা যায় কোরিয়া, যেটা স্নায়ুতন্ত্রের রিউম্যাটিক ফিভার জনিত এক ধরনের লক্ষণ, যেখানে অ্যাবনর্মাল মুভমেন্ট হয় শিশুদের, এটা খুব রেয়ার। আর চামড়ার নিচে ইরাইথেমা মার্জিনেটাম এক ধরনের র্যাশ হতে পারে। কিছু ক্রাইটেরিয়া মিলে আমরা আসলে বাতজ্বর ডায়াগনোসিস করে থাকি। আর শিশু বাতটা একটু ভিন্ন, এটা একটা অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ নিজের দেহে নিজের এগেইনস্টে কিছু লক্ষণ তৈরি হয়ে যায়। সাধারণত 16 বছরের বাচ্চাদের হয়, এবং এটা দীর্ঘমেয়াদী। এবং বা শিশু বাতে ছোট জয়েন্ট গুলা, অর্থাৎ হাতের জয়েন্ট, চোয়াল, কোমরের জয়েন্ট, পাশাপাশি বড় জয়েন্ট গুলো আক্রান্ত হচ্ছে, এবং এটা দীর্ঘমেয়াদী একটা সমস্যা। সাধারণত ঘুম থেকে ওঠার সময় শিশুদের কষ্ট বেশি থাকে। শিশুরা মাকে কমপ্লেন করে যে মা আমি হাত পা নাড়াতে পারছি না। দীর্ঘমেয়াদী এরকম যদি ব্যথা কারো হয়, কখনো কখনো গিরা ফুলে যায়, এবং দীর্ঘদিন যদি চিকিৎসা না করানো হয় সেই ব্যথা থেকে জয়েন্ট গুলো বাঁকাও হয়ে যেতে পারে। সেটা হচ্ছে শিশু বাত। বাত জ্বর এবং শিশু বাত দুটো ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ আমাদের নিতে হবে। এবং যদি এখন ডায়াগনোসিসের ব্যাপারে জানতে চাই আপনার কাছে, যে শিশুদের গিটে ব্যথা হলে রক্তে ইএসআর, এএসও টাইটার এইসব পরীক্ষা ইউজুয়ালি করা হয়, কিন্তু আইএসও টাইটার বারে টনসিল থাকলেও সেক্ষেত্রে এই টেস্ট দ্বারা আসলে কিভাবে কনফার্ম হওয়া যাবে যে বাতজ্বর আছে কিনা?
চমৎকার বলেছেন। অবশ্যই পরীক্ষা নিরীক্ষা তো করাতেই হবে। বাত জ্বরের খুব কমন একটা পরীক্ষা আমরা বলি এএসও টাইটার। এটা গ্রাম বাংলায় শুধু এমবিবিএস চিকিৎসক নয়, পল্লী চিকিৎসকরাও, স্বাস্থ্য বিষয়ক কর্মী যারা আছেন ওনারাও এএসও টাইটার করতে দিয়ে থাকেন। এবং এটা একটা মাত্রা আছে, সাধারণত বলা হয় 200 বা 300 বেশি হলে এটাকে আমরা পজিটিভ ধরছি। এই এএসও টাইটার বাড়ে টনসিলের প্রদাহ হলে, এবং এটা রিউম্যাটিক ফিভার বা বাত জ্বর ডায়াগনোসিসের জন্য একটা সহায়ক মাত্র। অর্থাৎ যার এএসও 300 বেশি আছে যে শিশু, তার যদি গিরা ব্যথার হিস্ট্রি থাকে বা গিরা ফুলে যেয়ে থাকে, সাথে এএসও বেশি, এবং সাথে আমরা রক্তের আরেকটা পরীক্ষা করি যার নাম হচ্ছে সিআরপি, যেটা ইন্ডিকেট করে তার কোনো প্রদাহ হয়েছে, এবং ইএসআর রক্তের আরেকটি পরীক্ষা। এই তিনটা মিলিয়ে সাথে যদি তার উপসর্গ থাকে, বলেছিলাম জয়েন্টে পেইন থাকবে, হার্টের সমস্যা থাকবে, প্যালপিটেশন থাকতে পারে, জ্বর থাকবে, তাহলেই আমরা রিউম্যাটিক ফিভারের ক্রাইটেরিয়া আছে কিছু, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী মেজর এবং মাইনর ক্রাইটেরিয়া বলে আমরা সেই শিশুকে বাত জ্বরের আওতায় আনতে পারি। শুধুমাত্র এএসও টাইটার বেশি এবং মাঝে মধ্যে হাতে পায়ে ব্যথা এরকম হলেই আমরা তাকে বাত জ্বর বলবো না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা শিশুর বাত বলেছিলাম, সেখানে রক্ত পরীক্ষার পাশাপাশি মূলত লক্ষণ দিয়ে এখানে ডায়াগনোসিস করা হয়। কিছু কিছু রক্ত পরীক্ষা সাপোর্টিভ হিসেবে কাজ করে। আপনি টেম্পারেচারের কথা যেটি বলছিলেন একটু জানতে চাইবো, সেই বিষয়ে কিন্তু একজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, তার কাছ থেকে আমরা প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমি কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ খিলক্ষেত ঢাকা থেকে বলছি, মোহাম্মদ ইকবাল হোসেন। জি জি, আমার মেয়েটা গত 2 দিন যাবৎ ঘাড় ব্যথা করে এবং হালকা জ্বর। তো এটার জন্য এখনো শরীরের ভিতরে কিছুটা জ্বর আছে আর কি। আপনার মেয়ের বয়স বলবেন, আপনার মেয়ের ওজন কত? মেয়ের বয়স 5.5 বছর। আপনার মেয়ের ওজন কত? ওজন 17 কি 18 কেজি হবে। জি আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি থেকে এসে এই বিষয়ে পরামর্শ নিব ডক্টর রুবিনার সাথে। বিরতিতে যাবার আগে একজন দর্শক যুক্ত হয়েছিলেন, ইকবাল ঢাকা থেকে, বলছিলেন তার মেয়ের বয়স 5.5 বছর, ওজন 17 থেকে 18 কেজি, 2 দিন ধরে ঘাড়ের ব্যথা এবং হালকা জ্বর অনুভূত হচ্ছে, কি করবেন তিনি? ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য। আপনার মেয়ের বয়স বলেছেন 5 বছর, 2 দিন থেকে জ্বর, সামান্য জ্বর বলেছেন, এবং হাড়ে ব্যথা। যতদূর মনে হচ্ছে এটা খুব সিরিয়াস কোনো উপসর্গ নয়। হাড়ে ব্যথা বা হাতে পায়ে ব্যথা, যদি কোনো গিরা ফুলে না যেয়ে থাকে, প্রচন্ড ব্যথা বা হাঁটতে সমস্যা না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আরো 2-1 দিন দেখতে পারেন। আর সাধারণত দেখা যায় যে শিশুদের সন্ধ্যার পর থেকে একটা ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, হাতে ব্যথা হয়, এবং শিশুরা মাকে প্রায় বলে হাত পা টিপে দিতে। এটাকে বলা হয় গ্রোয়িং পেইন ইংরেজিতে, বা শিশুদের বাড়ন্ত বয়সের যে ব্যথা। আপনার শিশুর বয়স যেহেতু 5.5 বছর, এটা সাধারণত 4 বছরের উপরে বাচ্চাদের থেকে 12 বছরের বয়সের বাচ্চাদের হয়। আমার যতদূর মনে হচ্ছে আপনার শিশুর সে ধরনের ব্যথাও হতে পারে। খুব বেশি ব্যথা হলে রাতে, ওর ওজন যেহেতু 18 কেজি, আপনি 2 চামচ প্যারাসিটামল সিরাপ খাওয়াতে পারেন। এরপরও যদি সমস্যা বোধ করেন, অবশ্যই যে কোনো শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ ডক্টর রুবিনা আফরোজ। আপনি যখন গ্রোয়িং পেনের কথা বললেনই, তখন আমি একটু আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো যে রাত বাড়লেই অনেক শিশুর পায়ে ব্যথা শুরু হয়, এরকম অনেকেই কমপ্লেন করেন, এবং এইভাবে আসলে যদি পায়ে ব্যথা হয় তাতে শিশুর বৃদ্ধিতে কোনো ধরনের বাধা তৈরি হতে পারে কিনা, এবং এটা যেন না হয় তার জন্য আসলে কোনো ফুড হ্যাবিট বা অন্য কোনোভাবে শিশুকে টেক কেয়ার করা যায় কিনা? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা আনার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। গ্রোয়িং পেইন খুব কমন একটা বিষয়। আমি বলেছি 4 বছরের পরে সাধারণত বাচ্চাদের হয়। অনেক মায়েদেরই কমপ্লেন যে শিশু সারাদিন ভালো থাকছে, খেলছে, ঠিক সন্ধ্যার পর থেকে অথবা শুতে যাওয়ার পর থেকে তার প্রচন্ড পায়ে ব্যথা, এবং খেয়াল করবেন এই ব্যথাটা জয়েন্টের ব্যথা না, সন্ধিতে ব্যথা না, মাসেল এবং পুরা পা, কখনো কখনো হাত হতে পারে। এবং শিশু নিজেই বলছে আমাকে টিপে দিলে আরাম লাগছে। কোনো কোনো শিশু হাত পা বেঁধে রাখছে কাপড় দিয়ে, তাহলে তার আরাম লাগছে। ব্যথাটা সাধারণত কয়েক মিনিট থেকে মাঝে মাঝে কয়েক ঘন্টাও থাকতে পারে। কারো কারো ক্ষেত্রে ব্যথা খুব বেশি তীব্রও হতে পারে। এই শিশুটি যখন সকালে ঘুম থেকে উঠবে, দেখবেন একেবারে স্বাভাবিক, সে হাসছে, খেলছে, দৌড়াচ্ছে, তার কোনো সমস্যা নেই, তার কোনো জ্বর নেই। কিন্তু আবার সন্ধ্যার পর থেকে একই কাজের পুনরাবৃত্তি ঘটছে। কারো প্রতি মাসে হয়, কারো হয়তো বা কয়েক মাস পর পর হতে পারে।
গ্রোয়িং পেইন সাধারণত খারাপ কিছু না, যদি সাথে প্রদাহ, জ্বর, অন্য কোনো সমস্যা না থাকে এবং দিনের অ্যাক্টিভিটি তার স্বাভাবিক থাকে। সেক্ষেত্রে আমরা একটা কথা প্রায় বলি যে ওবেসিটি আজকাল খুব দেখা যাচ্ছে বাচ্চারা অনেক মোটা হয়ে যাচ্ছে। তো ওবেসিটির কারণেও কিন্তু দেখা যায় যে কোনো বাচ্চাদের হাতে পায়ে ব্যথা হতে পারে। যারা বাচ্চার অ্যাক্টিভিটি স্বাভাবিক রাখবে এবং ভিটামিন ডি এর সমস্যাও আমাদের দেশে এবং বিভিন্ন এই জায়গায় এখন ভিটামিন ডি খুবই এর দেখা সমস্যায় যায়। যেটা আপনি বলছিলেন সেটা নিয়ে একটু বিশদ আলোচনা করব। তার আগে বাতজ্বর নিয়ে আপনি যে এরকম বলছিলেন উপসর্গের মধ্যে একটি ছিল টেম্পারেচারের কথা বলছিলেন আপনি, আসলে সেটা কতটা থাকলে পরে আসলে বাবা মা ওয়ারিড হবেন? বাকি সব ওই জয়েন্ট পেন এবং হার্টের যে প্রবলেমের কথা বললেন সেগুলোর সাথে জ্বরের তীব্রতা বা জ্বর কতদিন থাকে এরকম ক্ষেত্রে কিভাবে বুঝবেন বাবা মা? থ্যাংক ইউ। আমি বলেছিলাম যে বাত জ্বরে গিরা ব্যথা বা গিরা প্রদাহের সাথে জ্বর থাকবে। এই রিউম্যাটিক ফিভারের জ্বর সাধারণত 99, 100, 102 পর্যন্ত থাকে, খুব দীর্ঘদিন যে স্থায়ী হচ্ছে তা না। এটা গিরা ব্যথার সাথে সাথে হয়তো অনেক সময় চিকিৎসা না করালেও 5 থেকে 7 দিন পরে চলে যায় এবং পরের গিরা ধরবে। চলে যাওয়া মানে কিন্তু বাত জ্বরের ক্ষেত্রে চলে যাওয়া নয়, এটা বডিতে থেকে যাবে যদি চিকিৎসা না করাই এবং সেখান থেকে হার্টের সমস্যা। সবচেয়ে সহজ ব্যাপারটা হচ্ছে রিউম্যাটিক ফিভারের জ্বর এবং গিরা ব্যথা হলে চিকিৎসকের সাথে গলা ব্যথা হলে অবশ্যই চিকিৎসককে দেখিয়ে 10 দিনের একটা পেনিসিলিন প্রতিষেধক আমরা দিয়ে থাকি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের বিরুদ্ধে, এবং এই 10 দিনের যে স্ট্রেপ্টোকক্কাসের বিরুদ্ধে পেনিসিলিন ট্যাবলেটটা একটা শিশু খাবে তা পরবর্তীতে বাতজ্বর হওয়া থেকে প্রতিরোধ করবে শিশু। তো অবশ্যই দীর্ঘমেয়াদী বারবার গলা ব্যথা সাথে জ্বর যদি থাকে অবশ্যই কোনো চিকিৎসককে দেখাবেন। যদি কোনো শিশুর ক্ষেত্রে বারবার হয় তবে তাকে অবশ্যই পেনিসিলিনের একটা কোর্স চিকিৎসককে দেখিয়ে করিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে আমরা বাতজ্বর থেকে শিশুকে প্রিভেন্ট করতে পারবো এবং পার্মানেন্ট হার্টের ভালভের যে সমস্যা হয় সেটাও তার হবে না। স্বাগত আবার ডক্টর জন কলে। আমরা আলোচনায় ফিরতে চাই। ডক্টর রুবিনা আফরোজ, আপনি এর আগে এক পর্যায়ে বলছিলেন ভিটামিন ডি এর কথা। ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয় আমরা জানি, কিন্তু সেই সাথে একটু বলবেন যে পর্যাপ্ত রোদ লাগালেই কি রিকেটস হবে না বা ভিটামিন ডি এর অভাব পূরণ হয়ে যাবে শিশুর, নাকি সেক্ষেত্রে আরও কোনো কিছু ফ্যাক্টর আছে? ধন্যবাদ আপনাকে। রিকেটস আসলে ভিটামিন ডি জনিত একটি রোগ, খুব সুন্দর বলেছেন আপনি। ভিটামিন ডি এর অভাব জনিত রোগ। সাধারণত ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে রিকেটস হয়, তবে কোনো ক্ষেত্রে কিছু জেনেটিক অসুখ আছে যেখানে রিকেট হতে পারে, তবে সেটা খুব রেয়ার, সেটা আমরা আলোচনায় আনছি না। ভিটামিন ডি এর অভাব হলে শিশুর যেটা হচ্ছে হাড়ের কোনো অংশ ব্যথা হচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, হাঁটুটা বাঁকা হয়ে পা বাঁকা হয়ে বোয়িং লেগ বলছি আমরা, অর্থাৎ হাঁটু থেকে পায়ের নিচের অংশটুকু ধনুকের মতো বাঁকা হয়ে যাচ্ছে, পাঁজরের হাড়গুলা কিছুটা মোটা হয়ে যাচ্ছে এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের প্রথম ও প্রধান শর্ত হলো পর্যাপ্ত পরিমাণ রোদ লাগাতে হবে। প্রায় দেখা যাচ্ছে আজকাল শিশুরা এমন ঘরে বড় হচ্ছে যেখানে জানলা দিয়েও কোনো রোদ আসছে না। সেক্ষেত্রে অবশ্যই শিশুকে বাহিরে নিতে হবে। মা এবং শিশু উভয়েরই দেহে রোদ লাগানোর প্রয়োজন আছে। পাশাপাশি 6 মাস পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ দিতে হবে এবং 6 মাসের পর বুকের দুধের পাশাপাশি স্বাভাবিক খাবার এবং ভিটামিন ডি আছে দুধ, মাখন এবং কলিজা এই জাতীয় খাবারে আছে। খুব বেশি পরিমাণে যে দিতে হবে তা না, পুষ্টিকর সাধারণ খাবারের মধ্যেও ভিটামিন ডি কিছু না কিছু পাবে এবং পাশাপাশি রোদ লাগাতে হবে। এবং আরেকটি কথা একটু আপনি বলছিলেন যে বাচ্চাদের রোদ না লাগালে যেরকম অনেকের জানালা দিয়ে হয়তো রোদ আসছে না, কিন্তু এই যে করোনাকালীন সময়টা গেল যেখানে বাচ্চাদের স্কুল এখনো বন্ধ, দীর্ঘ সময় ধরে তারা বাসায় অবস্থান করছে, বাইরেও খেলতে দিচ্ছেন না অনেকেই শিশুদের, তো দীর্ঘ সময় এই যে তাদের বাসায় বন্দি থাকার ফলে এই যে একটা ভিটামিন ডি এর যে একটা স্বল্পতা তৈরি হয়েছে, সেটা যদি প্রাকৃতিকভাবে মিট আপ করা না যায়, কোনো সাপ্লিমেন্ট দিয়ে কি বাচ্চাদের এই ঘাটতিটা পূরণ করা সম্ভব কিনা, বা এই দীর্ঘ সময় বসে থাকার জন্য আসলে তাদের জন্য কি করণীয়? সাপ্লিমেন্ট দিয়ে সম্ভব, তবে আমরা অবশ্যই প্রকৃতির উপর নির্ভর করার চেষ্টা করব। আমি মায়েদেরকে অনুরোধ করব একটু শিশুকে মাস্ক পরিয়ে হালকা ছাদে বা ঘরের সামনে বা বারান্দায় যতটুকু সম্ভব সেখানে যাওয়ার জন্য, কারণ একেবারে সামনে আর অভাব যেটা আমরা ভিটামিন ডি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, সাধারণত যে সমস্ত শিশুদের রক্ত পরীক্ষা করে ভিটামিন ডি এর মাত্রা কম পাওয়া যায় তাদেরকেই আমরা ওষুধ আকারে ভিটামিন ডি দিতে পারি, তবে একেবারে প্রত্যেককে দিতে হবে তা কিন্তু নয়। শিশুকে নিয়মিত দুধ খাওয়াতে হবে এবং পুষ্টিকর খাবার এবং 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ালেই সাধারণত এই ঘাটতি পূরণ হয়ে যাবে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন এরই মাঝে, তার কাছ থেকে আমরা প্রশ্নটি নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন।
আমি বলছি মানিকগঞ্জ সিঙ্গার থেকে। জি বলুন, জি, বলুন আপনার সমস্যা কি বলুন। আমার সমস্যা হলো মেয়ের বয়স হলো আপনার 6 বছর, বুঝছেন? জি ও আপনি রাতে ঘুমানোর পর সারা রাত ও আমার পাও ব্যথা করে, আমার হাত ব্যথা করে, তোমার টিপে দাও ওর আম্মুরে বলে, বুঝছেন? জি জি এরকম সারা রাতে মনে এরকম জ্বালা যন্ত্রণা করে, তো আম্মু মনে করেন যে পাওটা হাত জি পাও আচ্ছা সব আচ্ছা টিপে দেয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমরা এই সমস্যা নিয়ে কথা বলেছি, ছোট্ট করে এক লাইনে যদি আপনি একটু রুবিনা আফরোজ আবারও বলে দেন যে এই গ্রোয়িং পেইনে কি করতে পারেন। ধন্যবাদ ভাই, আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে এটা শিশুর বড় হওয়া জনিত ব্যথা। খেয়াল করবেন দিনে কোনো ব্যথা থাকে কিনা। দিনে যদি ব্যথা না থাকে, এটা কিছুদিন থাকবে। অতিরিক্ত ব্যথা হলে প্যারাসিটামল সিরাপ রাতের বেলা শিশুর ওজন অনুযায়ী 2 থেকে 2.5 চামচ, যেহেতু আপনার শিশুর 6 বছর বলেছেন, 2 চামচ প্যারাসিটামল সিরাপ যদি অতিরিক্ত ব্যথা হয় কখনো কখনো রাতে খাওয়াতে পারেন। যদি ব্যথাটা দীর্ঘমেয়াদী হয়, দিনে থাকে, সাথে জ্বর থাকে, তাহলে অবশ্যই শিশু রোগ বিশেষজ্ঞকে দেখাতে। ধন্যবাদ ডক্টর রুবিনা। আপনি আরেকটি টার্ম ইউজ করেছিলেন, জুভেনাইল আর্থ্রাইটিসের ব্যাপারে বলছিলেন। সেই বিষয়ে যদি একটু জানতে চাই আপনার কাছে যে কোন বয়সে এই জুভেনাইল আর্থ্রাইটিসের সমস্যা দেখা দেয় এবং এটা একদম পার্মানেন্টলি কিউরেবল কিনা বা সারা জীবন এই অসুখ বয়ে বেড়াতে হয় কিনা শিশুর ক্ষেত্রে। জি, ধন্যবাদ। জুভেনাইল রুমাটয়েড আর্থ্রাইটিস বা জেআরএ, শিশুবাত যাকে আমরা বলে থাকি, এটা অনেকটা বাতজ্বরের মতোই প্রথম দিকে শুরু হতে পারে। মানুষ অনেকে কনফিউজ হতে পারে। তবে এখানে পার্থক্য হলো এখানে ছোট গিরায় ব্যথা হবে এবং ব্যথাটা সকালবেলা তীব্র রূপ ধারণ করে। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে শিশুর বিছানা থেকে নামতে কষ্ট হবে। সেক্ষেত্রে আমরা এটাকে বলি মর্নিং স্টিফনেস। বড় গিরা ব্যথা হবে, ছোট গিরাও ব্যথা হবে এবং এই ব্যথাটা দীর্ঘমেয়াদী। বাতজ্বরের ব্যথা যেমন সাধারণত 7 থেকে 10 দিন পরে ব্যথা সেরে যায়। কিন্তু শিশু বাতে ব্যথা সহজে সারবে না। যত দিন যাবে ব্যথা তীব্রতর হবে, সাথে জ্বর থাকতে পারে, কখনো কখনো হাঁটু বাঁকাও হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই রিউমাটোলজিস্টের পরামর্শ নিতে হবে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় শিশু বাত বিশেষজ্ঞও আছেন, বা যেকোনো শিশু বিশেষজ্ঞকে দেখাতে হবে। প্রাথমিক অবস্থায় ভর্তি থেকে আমরা এই রোগ নির্ণয় করি। তারপরে দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ এবং অন্যান্য কিছু ওষুধ আছে, ভিটামিন সাপ্লিমেন্ট আছে, দিয়ে এই রোগের চিকিৎসা করে ব্যথাটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর রুবিনা আফরোজ, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল ডক্টর জনকলে আজকের আয়োজনে। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।